আশিসের বাবা দিগম্বর সাঁপুই খবরের কাগজখানাটি টেবিলটার উপর নামিয়ে রাখতে রাখতে একটা লম্বা চোঁয়া ঢেকুর তুললেন। কালকেও সারা রাত ঘুম হয়নি তার, ফলে পেট পরিষ্কার হচ্ছে না ঠিক মতো। সারাক্ষণ মুখে টক ভাব, বুকে জ্বালা, গা গোলানো, এসব হয়েই চলেছে। আজ প্রায় 1 মাস হলো বাড়ির সবারই প্রায় এই এক অবস্থা। সারা দিন একরকম কাটছে সকলের। আশিস নিয়মিত কলেজ যাচ্ছে, দিগম্বরবাবু রোজকার অফিস বেরোচ্ছেন, আশিসের মা শঙ্করী দেবী সংসার সামলে অন্ধ শাশুড়ি মার সেবা করছেন। বাইরে থেকে দেখলে কিচ্ছুটি বোঝার উপায় নেই যে সাঁপুইদের বাড়ির ওপর কোনো এক ভয়ঙ্কর ঘন কালো অন্ধকার ছায়া নেমে এসেছে। কারণ বিপদ শুরু হচ্ছে প্রতিদিন রাতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর থেকে। আবার ভোর রাত্রের মধ্যেই সবকিছু পুরোপুরি স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। প্রথম দিন ঘটনাটাকে কেউ তেমন আমল দেননি, কিন্তু আজ এতগুলো দিন পেরিয়ে গেল, ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার শেষ 2 সপ্তাহের মধ্যে আশিসকে কলকাতায় নিয়ে গিয়ে 2জন বড় বড় ডাক্তারও দেখানো হলো, তবু কিচ্ছু লাভ হলো না। আর এই সব লজ্জার কথা এই ছোট্ট পাড়াগাঁয়ের মতো জায়গায় একবার জানাজানি হলে লজ্জার আর শেষ থাকবে না। ঘটনার প্রথম দিন সবাই টেবিলে রাতের খাবার খেতে বসেছে। দিগম্বরবাবু রাতে রুটি খান। তিনি বেশ আয়েশ করে গরম গরম মুরগির মাংসের ঝোলে নরম ধোঁয়া ওঠা রুটির টুকরো ডুবিয়ে মুখে পুড়ছেন। তার উল্টো দিকে শঙ্করী চামচে করে শাশুড়িকে দুধ সাবু খাইয়ে দিচ্ছে, আর টেবিলের একেবারে মাথার দিকে ঘুম ঘুম চোখে আশিস মাংস দিয়ে ভাত মাখছে। হঠাৎ আশিস কেমন কারেন্টের শক লাগার মতো ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে ভাতের থালা সমেত মাটিতে লুটিয়ে পড়ল। পুরো ঘটনাটা ঘটল মিনিট 3 সময়ের মধ্যে। ব্যাস, তারপর সবকিছু স্বাভাবিক। আশিসকে দিগম্বরবাবু আর শঙ্করী মিলে তার ঘরে নিয়ে গিয়ে বিছানার ওপর শুইয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পর আশিস ঘুমিয়ে পড়ল। ওরাও এসে নিজেদের ঘরে শুয়ে পড়ল। কিন্তু সারা রাত এক অজানা ভয়ে দুজনেরই আর ঘুম আসতে চায় না। মাঝরাতের দিকে সবে একটু ঘুমটা এসেছে, কিন্তু একটা খসখস আওয়াজে দুজনেই চোখ মেলে যা দেখল, তাতে ভয়ে তাদের গলা ফাটিয়ে গ্রামের লোক জোগাড় করা উচিত ছিল। দিগম্বরবাবু এবং শঙ্করী দুজনেই খুব ঠান্ডা মাথার মানুষ। ওরা দুজনেই বুঝতে পারল, এই কথা যদি গ্রামের ভিতর 5 কান হয়, তবে লোকে তিলকে তাল করতে বেশি সময় নেবে না। একই গ্রামের মধ্যে সাঁপুই পরিবারকে সবাই একটু হিংসের চোখেই দেখে। পাকা বাড়ি, সরকারি চাকরি, অমন খাটিয়ে বউ, পড়াশোনায় ভালো, ওরকম সুন্দর ফুটফুটে একটা ছেলে, লোকের চোখ তো টাটাবেই। ফলে এই ঘটনা জানাজানি হলে পাড়া প্রতিবেশীরা সেসব নিয়ে মুচমুচে আর মুখরোচক গল্প না বানিয়ে কিছুতেই ছাড়বে না। ওরা চোখ মেলে দেখল আশিস সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেওয়াল বেয়ে টিকটিকির মতো ঘরের ছাদে কিছুক্ষণ এদিক ওদিক করে
আবার একইভাবে দরজার মাথা টপকে নিজের ঘরের দিকে চলে গেল। মুহূর্তের মধ্যে ভয়ের ঘোর কাটিয়ে দুজনেই ছেলের ঘরের দিকে ছুটে গেল। তারা গিয়ে দেখল ছেলে আগের মতোই বিছানায় ঘুমিয়ে আছে। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই, শুধু আশিসের গায়ে কোনো জামা কাপড় নেই, সেগুলো মেঝেতে এলোমেলোভাবে পড়ে আছে। পরদিন সারা বাড়ির পরিবেশ থমথমে। খালি আশিসের কিছুই নাকি মনে নেই, আর তার অন্ধ ঠাকুমা কিচ্ছুটি টের পায়নি। পরপর আরো 3 দিন এই একই ঘটনা ঘটাতে দিগম্বরবাবু আশিসকে নিয়ে গেলেন পাশের গ্রামের এক নামকরা ওঝার কাছে। সেই বাবাজি 1000 খানেক টাকার বদলে আশিসকে 2টো মন্ত্রপুত মাদুলি দিল, একটা গলায় আরেকটা কোমরে পড়ার জন্য। এরপর আরো 4 দিন কেটে গেল, কিন্তু তাতে লাভ কিছু হলো না। আশিস এক প্রকার জোর করেই আবার নিয়মিত কলেজ যাওয়া শুরু করল, কারণ সকাল হলে তার আর কিছুই মনে থাকে না। এই 1 মাসের মধ্যে 2বার ডাক্তারও বদল হয়েছে, ফলাফল একই। রাত হলেই আশিসকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়। গোপনে অনেক খোঁজাখুঁজির পর শঙ্করীর দাদার শ্বশুরবাড়ি মেহেদিগঞ্জে এক তান্ত্রিকের সন্ধান পাওয়া গেল। লোকে তাকে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক বলে ডাকে। দিগম্বরবাবুরা এক রবিবারের সকালে আশিসকে নিয়ে পৌঁছলেন সেই সাইমন ঝিলের পাশে 5 বন ঘেরা ছোট্ট কুটিরখানায়। গিয়ে তারা দেখলেন 15 গরিব খেটে খাওয়া মানুষ কুটিরের সামনে। এক টুকরো ফাঁকা জায়গায় পাতা ময়লা শতরঞ্চির ওপর চিন্তিত ও বিষণ্ণ মুখে তারা বসে আছেন। তাদের সামনে কুটিরের দরজার একেবারে গা ঘেঁষে একটা জলচৌকির ওপর এক সাধু বাবা বসে একে একে তাদের অভাব অভিযোগ শুনে খুব নরম অথচ গম্ভীর স্বরে সব সমস্যার উত্তর বাতলে দিচ্ছেন। আর বদলে তারা কেউ কেউ ক্ষেতের লাউ কুমড়ো, কেউ পুকুরের মাছ, গাছের পাকা পেয়ারা, কেউ বা আবার মাটির ঘটে করে নিজের গোয়ালের টাটকা মোষের দুধ এইসব নিয়ে এসে সাধু বাবার পায়ের কাছে রেখে যাচ্ছেন। এদের সমস্যাগুলো বড় অদ্ভুত। কারোর বর রান্না পারে না, কারোর সৎ ছেলের বিয়ে হচ্ছে না, শাশুড়ি আর জামাইয়ের ভিতর জুয়া খেলা নিয়ে ঝামেলা, কোনো মেয়ে একই ক্লাসে বছর বছর আছে, আরও এরকম কত কি। ডিটেকটিভ মনোময় তান্ত্রিক নির্লিপ্ত মুখে কোলের ওপর ঘুমন্ত পোষ্য বিরূপাক্ষের কালো লোমশ গায়ে হাত বোলাতে বোলাতে সবার কথা শুনছেন, আর মাঝে মাঝে শব্দ করে হাই তুলছেন। উঠোন ফাঁকা হতেই দিগম্বরবাবু, শঙ্করী এবং আশিস মনোময়ের পা ছুঁয়ে প্রণাম করল। দিগম্বরবাবু সবে কিছু বলতে যাবেন, তাকে বাধা দিয়ে মনোময় বলে উঠল, অন্ধ মাটাকে যে এভাবে ওই ঠিকে ঝিয়ের ভরসায় রেখে এলি, সেটা কি খুব একটা ভালো কাজ হলো দিগম্বর? মনোময়ের শান্ত গলায় এরকম অদ্ভুত কথাগুলো শুনে 3 জনেই বেশ থতমত খেয়ে গেল। তারা যে আসবেন তা মনোময় তান্ত্রিকের জানার কথা নয়। দ্বিতীয়ত, তাদের সম্পর্কে এইসব তথ্যগুলো সাধু বাবা কি করে জানলেন সেটা ভেবেও তারা কুল পেলেন না। দিগম্বরবাবু আমতা আমতা করে বললেন, আসলে এতটা পথ আসার দখল মা নিতে পারবে না ভেবে তাকে আর আনলাম না। মনোময় মৃদু হেসে বলল, তো ঠিক এজিয়ের স্বভাব চরিত্র ভালো নয়, সেই জন্যই বলছি। সে এই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে
তার 5 নম্বর প্রেমিক হাত কাটা মুন্নাকে চুপি চুপি তোদের ঘরে ঢোকাবে। কথাখানা শোনা মাত্র দিগম্বরবাবু আর থাকতে পারলেন না। হাউমাউ করে মনোময়ের পায়ের কাছে লুটিয়ে পড়ে বললেন, আপনি আপনি তো সবই জানেন দেখছি স্বামীজি। আমার ছেলেটাকে ভালো করে দিন। ওই যে আমাদের সব। মনোময় এবার রাগী দৃষ্টিতে আশিসের দিকে তাকালো, আর অমনি তার কোল থেকে চকচকে কালো লোমশ বিড়ালখানা ঘুমন্ত চোখ দুটো খুলে ঝাঁপিয়ে পড়ল আশিসের উপর। ভয়ে আশিস মাটিতে শুয়ে পড়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। দিগম্বর বাবুরা কি করবেন বুঝতে পারলেন না। মনোময় শান্ত চোখে তাকিয়ে রইল সেই দিকে। 8 মিনিট মতো সময় এইভাবে কাটার পর উপস্থিত সবাই দেখল একটা কালো ধোঁয়ার বিরাট কুণ্ডলী আশিসের মুখ থেকে বেরিয়ে আসলো। তারপর সেটা ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব নিল। দিগম্বর বাবু আর শঙ্করী ততক্ষণে আশিসকে মাটি থেকে তুলে ধরেছেন। মনোময়ের মুখ চোখ তখনও সম্পূর্ণ স্বাভাবিক। তার পোষা বিড়ালখানা আবার তার কোলে ফিরে এসেছে। মনোময় এবার সেই নারীর অবয়ব ধরা কালো ধোঁয়ার দিকে তাকিয়ে বলল, শোনো মা পারুল, তোমার প্রতি অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু তার জন্য নির্দোষ এই ছেলেটাকে তুমি আর কষ্ট দিও না। নামটা শুনে দিগম্বর বাবুর মুখ থেকে বিস্ময়ে আপনা আপনি বেরিয়ে এলো দুটি শব্দ, পারুল পারুল। কিন্তু আর কিছু বলতে পারলেন না তিনি। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। মনোময় বলল, হ্যাঁ পারুল, তোর কলেজের সেই বান্ধবী পারুল, যার চোখে তুই বুনে দিয়েছিলিস সারা জীবন একসঙ্গে বেঁচে থাকার স্বপ্ন। মনে আছে আশিসের ভিতর যেদিন ওই অস্বাভাবিক আচরণটা প্রথম দেখা দেয়, সেদিন তারিখটা কত ছিল? 16ই অগস্ট, যেই দিন পারুল আত্মহত্যা করে। চাকরি আর বড় লোকের সুন্দরী মেয়ে পেয়ে পুরনো প্রেমের সম্পর্কটা ভাঙতে তখন তো দুবারও ভাবিসনি দিগম্বর। আশিস এখন কলেজের 2nd ইয়ারে উঠেছে। তোর আর পারুলের প্রেমটাও তোদের এই বয়সেই হয়েছিল। প্রতিশোধের মতো প্রতিশোধ নিয়েছে বেটি। দিগম্বর বাবু মনোময়ের পা দুটো জাপটে ধরলেন। আমাকে ক্ষমা করে দিন স্বামীজি, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। মনোময় হাসল। শোন, অন্যায় যার উপর করেছিস ক্ষমা তার কাছে যা। কালো ধোঁয়ার দিকে ফিরে দিগম্বর বাবু জল ভেজা চোখে বললেন, আমার ভুল হয়ে গেছে পারুল, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও শুধু। নারীর অবয়ব ধরা ধোঁয়ার কুণ্ডুলিটা নিজের জায়গা ছেড়ে কোথাও নড়ল না। মনোময় গলা খাঁকারি দিয়ে বলল, যা শাস্তি পাওয়ার দিগম্বর তো পেয়েছে। সারা জীবন সে আর বউ এবং ছেলের চোখের দিকে তাকিয়ে একটা কথাও বলতে পারবে না। তুই এবার মুক্তি নে মা পারুল। আস্তে আস্তে ধোঁয়ার কুণ্ডুলিটা উপরে আকাশের দিকে উঠে বাতাসের ভিতর মিলিয়ে গেল। দিগম্বর বাবুরা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে গেলেন। কুটুরির ভিতরে লালু মালের ভূতকে উদ্দেশ্য করে মনোময় হাসতে হাসতে বলে উঠল,
বুঝলি লালু, অনেক দিন পর একটা মালদার পার্টি পেয়েছি। সামনের সপ্তাহে বেটাদের আবার আসতে হবে। এবার দিগম্বরের অন্ধ মায়ের ওপর হাত কাটা মুন্নার ভূত চাপবে। ঘরের ভিতর থেকে লালু মালের ভূত খ্যানখ্যানে গলায় বলল, সাপুই বাড়ির ঠিকেজির 5 নম্বর প্রেমিক হাত কাটা মুন্না, সে তো এখনো বেঁচে আছে। মনোময় বিরূপাক্ষের জন্য রাখা দুধের বাটি থেকে একটু দুধ চুমুক দিয়ে বলল, সাপুইদের আলমারি ভেঙে পাওয়া টাকার বখরা নিয়ে দুজনের মধ্যে এখন ঝামেলা চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ঠিকেজির হাতে ওই হাত কাটা মুন্না মরবে। ঘটনার সাক্ষী থাকবে দিগম্বরের অন্ধ মা। তার মাধ্যমেই হাত কাটা মুন্না পুলিশকে খুনির আসল পরিচয় জানানোর চেষ্টা করবে। অনেক দিন পর একটা কেস আসতে চলেছে রে লালু, যেখান থেকে বেশ অনেকটা পয়সা কড়ি কামানো যাবে। কুটুরির বাইরে ও ভিতর থেকে একসাথে হাসির রোল উঠল, যা ছড়িয়ে পড়ল মেহেদিগঞ্জের বাঁশবন আর তার পাশের সাইমন ঝিলের ঠান্ডা জলের মধ্যে। ধীরে ধীরে আরহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।